কথা বলে না তুরাগ। এই মেয়েকে তো ম্যাচিওর ভেবেছিল তুরাগ। এত হাফ মেন্টাল। এর সাথে কথা বলে লাভ নেই। পকেট থেকে সিগারেট বের করে অন্যদিকে ঘুরে মুখে নেয় সিগারেট। তুরাগের কথা বলার অনীহা নজর এড়ায় না তরুর। এখন নিজের মাথায় নিজের চাপড়াতে মন চাচ্ছে। কি দরকার ছিল এই লোকের সামনে ছ্যাঁচড়ামি করার? এক পা দুপা করে ছাদের দরজার দিকে পেছাতে থাকে তরু। পিছন দিকে হেঁটেই ছাদের দরজা অবধি এসেছে। দরজা ক্রস করে যেই ঘুরছে সিঁড়িতে পা রাখার জন্য অমনি অন্ধকার থেকে একজোড়া হাত তরুর বাম হাত চেপে ধরে। ঘাবড়ায় তরু। এই মুহূর্তে কে আসতে পারে ছাদে? ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাই। কে কে কে? নিজের মাকেও ভুলে গেছো পাজি মেয়ে। ও আম্মু, তুমি এখানে কেন? দয়াশীল মানবী হয়ে গেছো তুমি। মায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া শিখে গেছো। রুমে চলো। রুমে চলো কথাটা তরুর ভেতর অবধি নাড়িয়ে দিতে সক্ষম। ছোটবেলা থেকেই জানে তহমিনা যেমন নরম মনের মানুষ, তেমন প্রয়োজন সেরকম কঠোর। কিন্তু এই মুহূর্তে তহমিনা ছাদে কেন এসেছে এটাই মাথায় ঢুকছে না তরুর। তরুর হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে তহমিনা। এক প্রকার টানতে টানতেই সিঁড়ি থেকে নামাইছে তরুকে। তরু কোনো কথা না বলে মায়ের পিছন পিছন যাচ্ছে। নিচতলার গেস্ট রুমেই থাকার ব্যবস্থা করা হয়েছে তহমিনাদের। তরুকে টানতে টানতে সেখানেই নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে হাত ছেড়ে দিল। দরজাটা এক প্রকার জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল। সিটকিনিটা উপরে তুলে দিয়ে আবারও তরুর হাত ধরে টেনে এনে খাটের পাশে বসলো। মোবাইল স্ক্রল দিয়ে কোনো একটা নিউজ দেখার মত্ত ছিলেন নুরুল ইসলাম। হঠাৎ করে তহমিনা একদম রণচণ্ডী রূপ দেখে হাত থেকে ফোন রেখে দিলেন তিনি। ব্যস্ত হলেন কি হয়েছে তা জানার জন্য। কি হয়েছে জানার জন্য তহমিনাকে প্রশ্ন করতেই ফোঁস করে শ্বাস ছাড়লেন তহমিনা। তরুর হাত এখনো তার হাতের মুঠোয়। তরু মাথা নিচু করে বসে আছে। নুরুল ইসলাম একবার স্ত্রী তো আরেকবার মেয়ের দিকে তাকাচ্ছেন। আপনার মেয়ে তো দিল দরেদি হয়ে গেছে, সে বিষয়ে কোনো খেয়াল আছে আপনার? তহমিনার তেড়া কথায় কিছুটা ভড়কালো নুরুল ইসলাম। আসল ঘটনা জানার জন্য মন উসখুস করছে। তাই শান্ত স্বরে আবার প্রশ্ন করলেন। কি করেছে ও? মিথিলার ফ্যামিলি এখানে আসুক সেটা তরুও চাইতো প্রথম দিকে। এখন এই দুর্ঘটনার জন্য নিজেকেই দায়ী করছে। তাই সে তুরাগের কাছে গিয়েছিল কথা বলার জন্য। সে তুরাগের নামের মাত্র স্ত্রী হয়ে থাকবে। আর তুরাগের পাগলামির সাথে সাথে ও পাগলামি করবে। তুমি জানলে কিভাবে? তুরফার পা কেটে গেলে পরে তো নিচে নিয়ে আসলো ও। তুরফাকে রুমে বসিয়ে দিয়ে আমাকে ব্যান্ডেজ করে দিতে বলে আপনার মেয়ে আবার তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, তা আমিও গিয়েছিলাম ছাদে। ভাগ্যিস গিয়েছিলাম, নয়তো জানতেই পারতাম না। নুরুল ইসলাম কোনো কথা শুনে চিন্তা ভাবনা না করেই ফট করে মেজাজ গরম করার মানুষ না। এই মুহূর্তেও সেই গুণটা বজায় রাখলেন তিনি। তহমিনার মতো রেগে যাননি মেয়ের ওপর, বরং শান্ত কণ্ঠে জানতে চাইলেন। মামনি, তুমি কি তুরাগকে পছন্দ করো? বাবার এরকম প্রশ্নের জবাবে কি উত্তর দিবে জানা নেই তরুর। তাই জবাব না দিয়ে চুপ করে রইল। নুরুল ইসলাম ধূর্ত মানুষ। তাকে সবকিছু মুখে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তিনি মেয়েকে আবারও প্রশ্ন করলেন। তোমার কি মনে হয় তুমি কি হ্যাপি থাকবে তুরাগের সাথে? আমি জানি না বাবা, তবে মিথিলা আপু অনেক ভালো একটা মেয়ে। সে তো এখানে আসতে চায়নি। এখানে তার কোনো দোষ নেই। তুরাগ ভাই অপরাধী, তার সাথে আমিও সমান অপরাধী। শাস্তি সে একা কেন পাবে? তাই আমি এমন কথা বলেছি, আর কিছু না বাবা। তহমিনার ভীষণ রাগ হচ্ছে মেয়ের প্রতি। মন চাচ্ছে গাল বরাবর ঠাটিয়ে একটা চড় দিতে। জীবন কি ছেলে খেলা মনে হয় নাকি এই মেয়ের? তবে নুরুল ইসলাম যখন শান্ত হয়ে বসে আছে, তার সামনে মেয়ের গায়ে হাত তোলাটা সীমাচল মনে হলো না। তাই দাঁতে দাঁত চেপে বলল। আপনি কালকেই বাসের টিকিট কাটবেন। আমি আর এখানে থাকবো না। তোরকে নিয়ে চলে যাব। আপনি আপনার মাকে নিয়ে কবে আসবেন তা আপনি আপনি জানেন। নুরুল ইসলাম তহমিনার কথার জবাব না দিয়ে মেয়ের উদ্দেশ্যে বললেন। তুমি রুমে যাও, তোমাকে এত চিন্তা করতে হবে না, তোমার বাবা মা এখনো আছে। তরু আর কোনো কথা না বলে খুব সাবধানে বেড ছেড়ে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে বেরিয়ে গেল রুম ছেড়ে। রুম থেকে বের হবার সময় পেছন থেকে তহমিনা ডেকে বললেন। তোকে যেন আর তুরাগের আশেপাশেও না দেখি। ব্যাগ গুছিয়ে রাখবি। কালকেই ফিরবো আমরা। ফাইনাল। তরু কিছু না বলে মনে মনে আওড়ালো।
সবাই স্বার্থপর আম্মু। এতদিন আপার ছেলে মেয়েকে দেখাশোনার জন্য এখানে রয়ে গেলে যেই নিজের স্বার্থে টান পড়লো অমনি চলে যাবে এখান থেকে। সারা রাত ঠিকঠাক ঘুম হলো না তুরাগের। বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাত ফুরিয়ে গেল। চোখে একটু ঘুম ঘুম আসছিল, তখনই কানে ভেসে এলো আজানের মিষ্টি মধুর সুর। বিছানা ছেড়ে উঠে বসলো তুরাগ। উঠে ফ্রেশ হয়ে একবারে অজু শেষ করে বের হলো। ততক্ষণে আজান শেষ হয়েছে। ঠিক করলো মসজিদে যাবে। তবে অনেকদিন ভোরে মসজিদে যাওয়া হয় না, তাই মন খসখস করতে লাগলো। হুট করে একদিন গেল, সেটা কেমন লাগবে এটা ভেবে যাব কি যাব না করতে করতে জামায়াতের সময় শুরু হয়ে গেল। অবশেষে জায়নামাজ বিছিয়ে রুমে নামাজের প্রস্তুতি নিল। নামাজ শেষ করে দুহাত তুলল উপরওয়ালার নিকট দোয়া প্রার্থনা করতে। নিজেকে এরকম পরিস্থিতি থেকে যেন উপরওয়ালা রক্ষা করেন। নামাজ শেষ করে হাঁটতে বের হলো। বেশ অনেক সময় বাহিরেই কাটালো। বাসায় ফিরে দেখতে পেল ততক্ষণ সকালের নাস্তার জন্য সবাই টেবিলে উপস্থিত হয়েছে। সবাই যার যার মতো চুপচাপ খেয়ে যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। সবার দিকে একবার একবার তাকিয়ে দেখল, দুটো চেয়ার ফাঁকা পড়ে আছে। তরু নেই খাবার টেবিলে, আর নানুও নেই। তরু আসেনি কেন সেটা জিজ্ঞেস করার মতো সাহস হয়ে উঠল না, তাই নুরুল ইসলামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। নানু কোথায় মামা? খাবার রেখে একবার তুরাগের দিকে তাকালেন নুরুল ইসলাম, তারপর গম্ভীর স্বরে বললেন, তোমার নানুর কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি নিজে গিয়ে জানো। এরকম করে কথা বলার কোনো মানে হয়? তার সাথে আর কথা না বলে তুরফাকে জিজ্ঞেস করলো, এই তুরফা, কি হয়েছে রে? নানু খাওয়া বন্ধ করেছে, তার কথায় তোমরা রাজি হওনি তাই। যতক্ষণ না শুনবে তার কথা সে খাবে না। এরকম একটা সিরিয়াস মোমেন্টেও হাসি আসলো তুরাগের। যদিও তার নানুর এরকম কাজে সে সন্তুষ্ট নয়, তবে তার নানু তার মতোই না খেয়ে ধর্মঘট পালন শুরু করেছে, এটা ভেবে হাসি আসলো। তুরাগ আর কাউকে কিছু না বলে নানুর রুমে গেল। সে খাটের ওপর পা বিছিয়ে বসে খোলা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছেন। তুরাগ বাহির থেকে অনুমতি চাইল ভেতরে আসার। তারামন বিবি কথা না বলে অন্যদিকে মুখ ঘোরালো। তুরাগ তা দেখে মনে মনে বলল, যেভাবেই হোক এই বুড়িরে আগে ঠিক করতে হবে। যদি কোনো মতে না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে না সবাই আমাকেই চেপে ধরে। কাল যে কি হবে? সবাই এরকম কেন শুরু করেছে? দেখো, তোমার ইচ্ছেটাই বোধহয় পূরণ হলো। সেই বউ হয়েই এলে আমাদের বাসার। তবে এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না। এটা শুধু কাগজের মাঝেই সীমাবদ্ধ থাকবে। এটা যেন বাহিরের কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আমার মনে একজনের বসবাস, আর সেটা আজীবন থাকবে। তাই ভুল করেও আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। রাত অনেক হয়েছে, হাত মুখ পানি দিয়ে ধুয়ে এসে শুয়ে পড়ো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল তুরাগ। মাথার উপর টেনে দেওয়া শাড়ির আঁচলটা টান দিয়ে ফেলে দিল তরু। এতক্ষণ মনে হচ্ছিল দম আটকে ছিল, তাই জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। এরপর শান্ত হয়ে গুটিসুটি দিয়ে বসলো বিছানার মাঝ বরাবর। এরপর চোখ বোলালো রুমের চারিদিকে। এটা নাকি বাসর ঘর? এ ঘরে না আছে কোনো ফুলের ছোঁয়া, না আছে মরিচবাতির সাজ। ঘরের মাঝে টিমটিম করে একটা নীল রঙের ডিম লাইট জ্বলতেছে। সেই আলোতেই রুমটা কিছু সময় পর্যবেক্ষণ করলো তরু। মুখের কোণে দেখা গেল তাচ্ছিল্যমূলক হাসি। এটা কাউকে উপহাস করে নয়, বরং এরকম একটা বাসর ঘর দেখে প্রতিটা মেয়েরই নিজের বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে, যার কোনোটাই সত্যি হলো না তরুর ক্ষেত্রে। 2 দিন আগে তুরাগকে বলা কথাগুলো মনে করে এক দফা হাসলো তরু। তখন তো খুব জোর দিয়ে তুরাগকে বলেছিল, আমি আপনার স্ত্রী হতে নয়, বরং মেথিপুর দায়িত্ব পালন করতে চাই। আর সেই কাগজের সম্পর্কটা সত্যি হয়ে যাওয়ার পরে এখন তুরাগের বলা তিক্ত কথাগুলো কেমন গায়ে কাটার মতো লাগছে। নিজেকে এই মুহূর্তে সব থেকে বোকা মনে হচ্ছে। নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসুক, এটা কোনো মেয়েই চাইবে না। ও কিনা সেধে সেধে সেই প্রস্তাব দিয়েছিল। রুমে জ্বলতে থাকা লাইটের আবছা আলোয় নিজের গায়ে জড়ানো শাড়িটার দিকে তাকালো। নীল রঙের একটা শাড়ি, তবে নীল রঙের আলোর সাথে মিশে এখন আরও শাড়ির নিজস্ব রং বোঝা যাচ্ছে না। বিয়ের দিনও গায়ে জড়িয়েছে ফুপির শাড়ি। তুরাগ চাইলেই কিন্তু একটা নতুন লাল বেনারসি কিনে দিতে পারত, কিন্তু তা করেনি। বরং মায়ের আলমারি খুঁজে এই শাড়িটা বের করে দিয়ে এসেছিল। এসব হাবিজাবি চিন্তা করতে করতে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। আওয়াজ কানে আসতেই মাথা তুলে সেদিকে তাকালো তরু।
উদম গায়ে শুধু একটা ট্রাউজার পরে বেরিয়ে আসছে তুরাগ, গলায় একটা টাওয়াল ঝোলানো, ফর্সা শরীরে পানির বিন্দুগুলো চিকচিক করছে। তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো তরু। এখনো খাটের মধ্যে বসে আছো? এতক্ষণে চেঞ্জ করতে পারতে না শাড়িটা? তুরাগের কথার প্রতি উত্তর না করে খাট থেকে নেমে দাঁড়ালো তরু। এ বাসায় আসার সময় যে ব্যাগে জামা কাপড় নিয়ে এসেছিল সেই ব্যাগটা এই রুমে দিয়ে গিয়েছে সুফিয়া খালা। তরু অন্যদিকে মুখ করেই হেঁটে হেঁটে সেই ব্যাগের কাছে গেল। ব্যাগ থেকে একটা কালো রঙের থ্রি পিস খুঁজে বের করলো। সেটা নিয়ে তৎক্ষণাৎ ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রায় মিনিট দশেক পর ফ্রেশ হয়ে বের হলো তরু। কালো রঙের কাজ করা জামা, সাথে প্লাজো, ওড়নাটা গলায় ঝুলানো, একদম সিম্পল রূপ। ওয়াশরুমের দরজায় থাকতে তরুর দিকে নজর গেল তুরাগের। কিয়ৎক্ষণ সেদিকে তাকিয়ে অন্যদিকে মুখ করে শুতে গেলে নাক গিয়ে লাগলো সোফার সাথে। নাক চেপে ধরে উঠে বসলো তুরাগ। নিজের মাথায় নিজেই চাপড়ালো, কারণ ও যে সোফায় শোয়া ছিল তা প্রায় ভুলেই বসেছিল। আর সে কারণেই তো ঘুরতে নাকে ঘষা লাগলো ফোমের সাথে। তুরাগের এই অবস্থা দেখে ফিক করে হেসে দিল তরু। চোখ বড় বড় করে সেদিকে তাকালো তুরাগ। সেই চোখের দিকে নজর যেতেই তৎক্ষণাৎ হাসি থেমে গেল তরুর। তুরাগ যে রেগে আছে তা ওর মাথায় ছিল না। কিছু না বলে পা টিপে টিপে এগিয়ে সোফার সামনে দাঁড়ালো। তুরাগের উদ্দেশ্যে বলল, এটা আপনার বাসা, বেডও আপনার। আপনি চাইলে বেডে শুইতে পারেন, আমি সোফায় শুতে পারবো, সমস্যা হবে না। আর ইউ শিওর? হুম। তুরাগ আর কোনো কথা না বাড়িয়ে নেমে গিয়ে শুয়ে পড়ল বেডে। সেদিকে পলকহীন কিছু সময় তাকিয়ে রইল তরু। মনে মনে হয়তো আশা করেছিল তুরাগ বলবে, আমি সোফায় শুই, তুমি বরং বেডে শোও। তা না বলে তরুর এক বলাতেই নিজে গিয়ে বেডে শুয়ে পড়ল। এখন তরু কি করবে? নিজের বোকামের জন্য আবারও মাথা চাপড়াতে মন চাচ্ছে। এই বেটা তো একটা নিরামিষ, এক নারীতে আসক্ত পুরুষ মানুষ। সে কেন তরুর কথা ভাববে? এটা কেন আগে মাথায় এলো না? তাহলে কখনোই তাকে বলতো না বেডে শোয়ার জন্য। নিজেকেই নিজে মনে মনে গালমন্দ করে সোফায় শোয়ার প্রস্তুত নিল তরু। সোফার হাতলে মাথা রেখে চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো গড়িয়ে ফ্লোর অবধি পৌঁছালো, যা থেকে তখনও পানি ঝরছে। সেই পানিতে ফ্লোর ভিজে যাচ্ছে। সেদিকে খেয়াল নেই তরুর। সে মগ্ন হলো জীবনের হিসাব মেলাতে। এই দুদিন এই ঝড়ঝাপটা গেল তাদের ওপর। জীবনের মোড় কিভাবে ঘুরে আজ ওই পরিস্থিতি এলো তা ভাবতেই মগ্ন হলো। ফ্ল্যাশব্যাক। তারামন বিবিকে কোনোভাবেই মানানো যায়নি। তিনি তার কথায় অটল। এদের বিয়ে না দেওয়া অবধি তিনি পানি অবধি শুয়ে দেখবেন না। জেদের বর্ষবর্তী হয়ে অসুস্থ হলেন, তবুও হার মানলেন না। শাশুড়ির এমন অবস্থা দেখে ভড়কালো তহমিনা। এরকম করার কোনো কারণ খুঁজে পেল না। সেই শুরু থেকেই এই ফ্যামিলির এক একজনের মন বুঝতে পারেনি তহমিনা। মায়ের অসুস্থতায় নরম হলেন নুরুল ইসলাম। তার উপরে কথা বলে তেমন সুবিধা করতে পারেন না তহমিনা। স্বামীর ওপর জোর খাটানোর চেষ্টা করেও লাভ হয়নি। তিনি তার মায়ের কথায় রাখবেন। এদিকে তুরাগকে মানানো ছিল একটা চ্যালেঞ্জ। তবে তা সম্ভব হয়েছে মিথিলার মায়ের জন্য। গত পরশুদিন বিকেলের দিকে তায়েব সাইয়্যিদের সাথে এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। সেই মুহূর্তে তুরফা তহমিনার কাঁধে ভর করে বাসায় প্রবেশ করছিলেন মিথিলার আম্মা। একসময় তিনি চাইতেন যার জন্য তার মেয়ের এমন অবস্থা হয়েছে সে যেন তার মেয়ের দায়িত্ব নেন। কিন্তু এই মুহূর্তে মিথিলার আম্মা ছিল পুরো ভিন্ন রূপ। তিনি যেন তুরাগকে সহ্যই করতে পারছিলেন না। তিনি কাট গলায় জানিয়ে গেছেন, মিথিলা যদি সুস্থও হয় তিনি বেঁচে থাকতে তুরাগের সাথে কোনোদিন বিয়ে সম্ভব নয়। তুরাগ যদি এরকম কথা আর মুখেও তোলে তাহলে তিনি এখান থেকে চলে যাবেন। সাথে মিথিলাকেও অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কারণ এই ভালোবাসা নামক অভিশাপ পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। এই একটা মাত্র কারণে আজ মোহনা আমাদের মাঝে নেই। তিনি এই বিষয়টা আর একটু সামনে এগোতে দেবেন না। তুরাগের চোখের পানি তাকে টলাতে পারেনি। দুই মেয়ে স্বামী সব হারিয়েছেন তিনি। তখন কঠিন পাথরে পরিণত হয়েছেন। তার কঠোরতা, ফ্যামিলি প্রেশার, বাবার চাওয়া, নানুর অসুস্থতা সব মিলিয়ে অবশেষে তুরাগ হার মানে। কতদিন আর যুদ্ধ চালিয়ে যাবে সবার সাথে? অসুস্থ নানুর হাত ধরে বলে এসেছিল তরুকে দেখে রাখবে। এরপর শুধু পরিবারের মানুষজনের সামনেই কাজী এসে বিয়েটা সম্পন্ন করেছিল। তহমিনা বেগম পুরো নিস্তুপ হয়ে আছেন। তিনি এসব একটাবারের জন্যও তরুর সামনে আসেননি। না কোনো আগ্রহ ছিল এই বিয়েতে। তা নিয়ে এক প্রকার মন খারাপ ছিল।
তার উপর সবার অগোচরে তুরাগ যা বলার তা তো বললই। ফ্ল্যাশব্যাক এন্ড। জীবনের নতুন মোড়টা হুট করে হয়ে গেল। এখন ভবিষ্যতে কি হতে চলেছে তা জানা নেই কারোই। সবাই তো আশা করে আছে যে একবার বিয়েটা যখন হয়েছে তখন সবকিছু আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হবে। কিন্তু আদৌ কি কিছু ঠিক হবে? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। তরু মুখ ঘুরিয়ে তুরাগের দিকে ফিরল। তুরাগ ওর দিকে মুখ করেই শোয়া ছিল। তরু তাকাতেই চোখাচোখি হলো। তরুকে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ না কেন? আপনি ঘুমাচ্ছেন না কেন? ঘুম আসছে না। আচ্ছা, আমরা কি ভুল করলাম? মিথিলা আপু যদি ফিরে আসে তবে সে যদি আমাদের ভুল বোঝে, কি হবে সামনে জানি না আমি। সে আসলে কি আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? জবাব দিল না তুরাগ। কিছু সময় দুজনেই নীরব রইল। চোখের কোণে পানি জমল তরুর। সবকিছু আসলে এতটা সহজও নয়। কোনো নারী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। তবুও তরু নিজেকে মিথ্যে সান্ত্বনা দেয় যে তুই তো সব জানতি তরু, তবুও তো বিয়েতে মত দিয়েছিস। এখন কেন কষ্ট পাচ্ছিস? ঘুমিয়ে পড়েছো? তুরাগের কণ্ঠ কানে আসতেই হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলল। জানালার পর্দা গলিয়ে ভেতরের মিষ্টি আলো চোখের পাতার ওপর পড়তেই ঘুমে ব্যাঘাত ঘটল তুরাগের। গায়ে থাকা পাতলা কাঁথাটা টেনে চোখ অবধি টেনে নিল। ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু দম বন্ধ হয়ে আসতে লাগলো। মুখ ঢেকে ঘুমানোর অভ্যাস একদমই নেই। কাঁথাটা টেনে আবার নামিয়ে ফেলল। আর সাথে সাথেই চোখে পানির ফোঁটা এসে পড়ল। চোখ মেলে তাকালো তুরাগ। হাতের দিকে তাকিয়ে দেখলো হাতের উপরেও কিছু পানি পড়ে আছে। বিন্দু বিন্দু পানিগুলো শিশিকণার ন্যায় মনে হচ্ছে। পানির উতস খোঁজার জন্য চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকালো তুরাগ। কিছু সময়ের জন্য যেন থমকে গেল। সদ্য স্নান শেষ করে আসা রমণীর ড্রেসিং টেবিলের সামনে বসে তার কোমর সমান ছাড়িয়ে রাখা রেশমি কালো চুলে হাত দিয়ে ঝাড়া দিয়েছেন, যাতে অতিরিক্ত পানিগুলো পড়ে যায়। নয়তো এত বড় চুল মুছতে মুছতেই টাওয়াল ভিজে চুপচুপে হয়ে যাবে। তার এহেন কর্মকাণ্ডে যে কারো ঘুমে ব্যাঘাত ঘটেছে সেদিকে খেয়াল নেই। সে আপন মনে চুলগুলো মুছে যাচ্ছে। চুলের আগা বেয়ে শিশির বিন্দুর ন্যায় পানিগুলো টুপটুপ করে নিচে পড়ছে। মাত্রই গোসল সেরে বের হওয়ার সদ্য ফোটা কোনো গোলাপের ন্যায় মনে হচ্ছে তরুকে। তার এই রূপে কিছু সময়ের জন্য থমকালো তুরাগ। পর মুহূর্তেই কিছু একটা মাথায় আসতে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নিজেকে সামলে নিয়ে খ্যাঁক করে উঠল তরুর উপরে। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? এখানে যে একজন মানুষ ঘুমিয়ে আছে সেদিকে হুঁশ নেই? দেখো, দিয়েছো তো আমার মুখটা ভিজিয়ে। সকালবেলায় এরকম তিক্ত কণ্ঠস্বর শুনে মেজাজ খারাপ হলো তরুর। তবুও দাঁতে দাঁত কামড়ে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। এই লোকের সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াতে চাচ্ছেন না। তাই একটু রসিকতা করেই ভালো করে তুরাগের মুখ পর্যবেক্ষণ করে বলল, আমি তো আপনার ভেজা মুখ দেখতে পাচ্ছি না, তবে আমি আপনার মুখ ভেজালাম কখন? স্বপ্ন দেখেছেন বোধহয়। তরুর শান্ত গলা শুনে দমে যায় তুরাগ। না, এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এ মেয়ে বোধহয় ঝগড়াটি করতে পারে না। তুরাগ নির্লজ্জের ন্যায় আবারও প্রশ্ন করল, সকাল সকাল গোসল করার ন্যায় কিছু হয়েছে কি কাল রাতে? এই, এক মিনিট, এক মিনিট। আমি ঘুমিয়ে যাওয়ার পর আমার ইজ্জতে হাত বাড়িয়েছো তুমি, তাই না? তুমি তো আচ্ছা নির্লজ্জ মেয়ে লোক। আপনি এবার তরু আর শান্ত না থেকে নিজেকে খ্যাঁক করে উঠল। নির্লজ্জ পুরুষ, এভাবে কথা বলার কি আছে? আর আমি এমনি এমনি সব করিনি, তুরফাপু এসেছিল, সে বলে গেছে। আপনিও গোসল করে আসুন, একসাথে নিচে যাব। সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করতেছে। তুমি নিজে নিজে যেতে পারো না? আমার জন্য অপেক্ষা করার কি আছে? আমি কি তোমাকে কোলে নিয়ে যাব নাকি? আমার নিজস্ব পা রয়েছে, আর কারোর কোলে উঠতে আমার বয়েই গেছে। আমি নিজেই যেতে পারবো। হসপিটালে যাবেন বলেছিলেন কাল রাতে। এরপর কালাম ভাইয়ের সাথে দেখা করবেন। অনেক মজা, অনেক কাজ। আগে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি করুন। তরুর মুখে হাসপাতালের কথা শুনতেই মুহূর্তের মধ্যে হাসি হাসি মুখটাই বিষাদের ছায়া নেমে এলো। এতক্ষণ বোধহয় সেসবে ভুলেই ছিল। মিথিলার কথা মাথায় আসতেই মস্তিষ্ক বারবার জানান দিল, তুই ভুল করেছিস তুরাগ, ঠকিয়েছিস তুই, অন্যায় করেছিস তুই। এর ফল তোকে ভোগ করতে হবে। মস্তিষ্কের কথাগুলো যেন সামনে থেকে কেউ বলছে, এমন মনে হতে লাগলো তুরাগের। মুহূর্তেই তরুর প্রতি রাগ চলে এলো। বিছানা থেকে নেমে দাঁড়ালো। গটগট পায়ে এগিয়ে এলো তরুর সামনে।
সামনে তুরাগকে দাঁড়াতে দেখে বসা অবস্থায় মুখ তুলে তুরাগের দিকে তাকালো তরু। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তুরাগ। শক্ত করে হাতের কঞ্চি চেপে ধরল। চিনচিনে ব্যথা অনুভব করলো তরু, তবে হাত ছাড়ানোর চেষ্টা করলো না। মুহূর্তের মধ্যে রূপ বদলানোটা একধানে তাকিয়ে তাকিয়ে দেখছে তরু। তুরাগ ভেতরে তোলপাড় চলছে তা বুঝতে পারে তরু, তবে সেই তোলপাড়ের ক্ষত কতটা গভীর তা অনুভব করতে পারে না। একজনের কষ্ট অন্যজন কখনোই উপলব্ধি করতে পারে না। মুখে যদিও বলে তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তবে সেটা প্রকৃত সত্য কথা নয়। বসার টুল থেকে একটানে তুলে দাঁড় করালো তরুকে। তুরাগের হাত টেনে দেওয়ায় তরুও উঠে দাঁড়ালো। হাত টানতে টানতে রুমের বাহিরে নিয়ে গেল তরুকে। তরুও বিনা বাক্যে ব্যয়ে তুরাগের পায়ের সাথে পা মেলাই তরুকে রুমের বাহিরে এনে মুখের ওপর দরজা আটকে দেয়। তরুর দৃষ্টিতে ভেসে ওঠে সেদিন রাতের স্মৃতি, যে রাতে তুরাগ খাবে না, তারপরেও জোর করাই রুম থেকে বের করে এভাবে মুখের ওপর দরজা আটকে দিয়েছিল। সেদিন অপমানে কান্না চলে এসেছিল, তবে আজ কেন কান্না আসছে না? সবটা যেন একদম স্বাভাবিক মনে হচ্ছে। নিজেকে অনুভূতি শূন্য লাগছে। মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুই ভুল সিদ্ধান্ত